আচ্ছা, সবটাই কি চাপ এবং পাল্টা চাপের খেলা? একদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন একেবারে লাগামহীন পর্যায়ে যখন চলে গিয়েছে, মুক্তিযোদ্ধাদের পর্যন্ত রেয়াত করা হচ্ছে না, শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বজুড়ে তার নিন্দা চলছে, তখনই পাল্টা হিসেবে কি হাসিনাকে ফেরত চাইছে সে দেশের অন্তর্বর্তী সরকার? অর্থাৎ সবটা কি আসলে চাপ এবং পাল্টা চাপের খেলা? অবশ্যই এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় গোড়াতেই আপনাদের দেখাবো। পাশাপাশি নজর থাকবে জঙ্গি। একদিকে যখন বাংলাদেশের লাগাতার অরাজকতা কার্যত নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে, তখন এপার বাংলা থেকে পরপর জঙ্গি সন্দেহে গ্রেফতার উদ্বেগ বাড়াচ্ছে। এবং নজরে থাকবে আদালতে আজ ফের ধাক্কা খেল রাজ্য। কোন প্রসঙ্গে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলল, পুরোটা আপনাদের সামনে রাখবো। তবে শুরুতে বিষয়। কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের সামনে গোটা বিষয় রাখতে পারছি না, কিন্তু পরপর আপনাদের সামনে আমি এটাই রাখতে চাইবো যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যে বড় খবর, যে প্রত্যর্পণ, একেবারে হাসিনাকে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠানো হয়েছে, নোট পাঠানো হয়েছে, ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রকের তরফে। একেবারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ, হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে। বাংলাদেশে যখন লাগাতার যুদ্ধজিগির চলছে, তখন হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটছে, তখন হাসিনাকে ফেরত চেয়ে পাল্টা চাপ বাংলাদেশের তরফে ভারতের ওপর তৈরি করার চেষ্টা চলছে। এখন সবটা ইউনূস সরকারের কৌশল বলে একটা বড় অংশ মনে করছেন। বাংলাদেশে আপনারা জানেন যে গণবিদ্রোহের সময় ভারতে আসেন শেখ হাসিনা এবং এখানে তিনি আশ্রয় নেন। 5ই আগস্টের পর পালিয়ে আসার পর ভারতই কার্যত শেখ হাসিনার আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় এবং তারই মধ্যে গত কয়েকদিনে আপনারা দেখে থাকবেন যে লাগাতার হাসিনাকে ফেরত চেয়ে বিভিন্ন পর্যায়ের নেতা, এমনকি ছাত্র নেতা পর্যন্ত ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে এই প্রত্যর্পণ করে, অর্থাৎ ফেরত চেয়ে নোট পাঠানো হলো, ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হলো ভারতের উদ্দেশ্যে। কি বলা হলো বাংলাদেশের তরফে, রাখবো আপনাদের সামনে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে থ্যাংক ইউ। আমি আরেকবার আপনাদের বলবো যে নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর যে এইবারে ভারত কি করতে চলেছে। এই দিকে আমাদের নজর থাকবে যে হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নোট পাঠিয়েছে বাংলাদেশ। এখন এই নোটের প্রেক্ষিতে ভারতের অবস্থান কি হবে, আর কিছু সময়ের মধ্যেই হয়তো সেটাও স্পষ্ট হবে। লজ্জার সীমা ছাড়ালো ইউনূসের বাংলাদেশ, মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হলো। 71-এ বাংলাদেশকে স্বাধীন করার পেছনে বড় ভূমিকা যারা নিয়েছিলেন, এই রকম ভাবে বাংলাদেশে আজকে তারা সম্মানিত হচ্ছেন। তবে দিনের সব থেকে বড় খবর, যেটা শুরুতেই আপনাদের বলছিলাম, যে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, ফেরত চেয়ে নোট পাঠিয়েছে, ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে। এই নোট পাঠানো হয়েছে। এখন এই যে নোটটা পাঠানো হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে, ঠিক কি বলা হয়েছে তাতে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। বিজেন্দ্র, কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে ভারত কি করতে চলেছে সেইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস রয়েছেন। এইটা আমি একেবারে টেকনিক্যাল গ্রাউন্ডে কর্নেল দাস আপনার কাছে আসতে চাইছি। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চাইতে পারে কিনা, কোনো রকম ডিপ্লোম্যাটিক নোট পাঠাতে পারে কিনা, মানে সেই বৈধতা বা সেই রকম কোনো নিয়ম আছে কিনা। আচ্ছা, এইখানে আমি দর্শকদের জানিয়ে রাখবো যে এর আগে নিক্কাই এশিয়া নামে একটা সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এবং তখন তিনি বলেছিলেন যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারত প্রত্যর্পণে বাধ্য। নিয়ম কি বলছে কর্নেল দাস? ওই প্রত্যর্পণ চুক্তি যেটা আছে সেটা মেইনলি মিলিটেন্ট অর্গানাইজেশনে যারা ব্যক্তিগতভাবে কোন রকম অপরাধ হয়েছে, তারা যখন পালিয়ে গিয়ে আমাদের দেশে, ওদের দেশের অপরাধীরা আসবে বা আমাদের দেশের কোন অপরাধী গিয়ে ওদের দেশে আশ্রয় নেবে, ব্যক্তিগতভাবে পুলিশ ক্রিমিনাল কোর্ট থেকে তাদের বিরুদ্ধে সমন আছে, তারা অ্যাবসকন্ডার হিসেবে দেখাচ্ছে, তাদের
প্রত্যাবর্তন করতে বাধ্য থাকবে। যেমন শেখ মুজিবুর রহমানের হত্যাকারী একজন বাংলাদেশি ক্যাপ্টেন প্রায় 12 না 14 বছর এইখানে ছিল, আমাদের পাঁচটিকে কাছাকাছি, এবং ঘর সংসার করে বসেছিলেন। তো তাকে ধরে ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো সেরকম যদি হয়, কিন্তু এইখানে বাংলাদেশের এখন প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা, উনি পদত্যাগ করেননি, উনি কোনো তার যে অ্যাসেম্বলি ভাঙেননি। আর বাংলাদেশে আছে মুখ্য প্রশাসক এবং তার যত মন্ত্রী প্রশাসক, তাদের কোনো বৈধতা নেই, বিশ্বের চোখে তাদের কোনো বৈধতা নেই। এখন প্রশ্ন হচ্ছে উনি এই ডিপ্লোম্যাটিক নোট কেন পাঠিয়েছেন? আমার যেটা ধারণা যে এখন উনি নির্বাচনের যে একটা রূপরেখা তৈরি করেছেন, যে সমস্ত কিছু সংশোধন করবে, করে 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন করবে। বিএনপি পার্টি এইটা আপত্তি জানিয়েছে এবং বিএনপি পার্টি আবার চাইছে যে আওয়ামী লীগও এই ইলেকশনে যোগাযোগ অংশগ্রহণ করবে এবং যত দ্রুত সম্ভব এই ইলেকশন করানো হোক। এতে কোটা বিরোধী যে ছাত্র যারা বা ছাত্র শিবির বা উগ্রপন্থী ছাত্র সংস্থা, তারা যারা নাকি এখন বিভিন্ন চেয়ারে বসে আছে, তারা ভীষণ আপত্তি জানিয়েছে যে আওয়ামী লীগকে যেন ভোটে দাঁড়াতে না দেয়। এখন যে ইউনিস বসে আছে চিফ সেক্রেটারি, তার সামনে রাস্তা কি, সে একটা কারণ খুঁজে পাবে যে ঠিক আছে আমি একেবারে মানে কোথাও না কোথাও এই প্রশ্নটা সামনে আসছে। দেখুন শুরুতে আমরা আলোচনাতে এই বিষয়টা রেখেছিলাম যে কোথাও একটা পাল্টা চাপ তৈরি বা লাগাতার যে হিন্দু নির্যাতন থেকে শুরু করে আমি দেখাচ্ছিলাম যে মুক্তিযোদ্ধাদের পর্যন্ত রেয়াত করা হচ্ছে না, সেখান থেকে নজর ঘোরানোর কৌশল। আজকে যে ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে, হুমকি হুঁশিয়ারি কিন্তু লাগাতার ছিল। একাধিক ছাত্র নেতা থেকে শুরু করে একাধিক নেতা কার্যত প্রত্যর্পণ চেয়ে ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন। আজকে পররাষ্ট্র মন্ত্রকের তরফে যে ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে, কার্যত সেই হুমকি একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিভাবে হুমকি ধেয়ে এসেছিল মনে করাবো আপনাদের। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। এইটা আমরা প্রথম দিনে এই প্রশ্ন তুলেছিলাম যে দ্বিপাক্ষিক সম্পর্ক দুটো দেশের মধ্যে কোন খাতে বইবে, একজন ছাত্র নেতা তার টার্মস অ্যান্ড কন্ডিশনস ডিক্টেট করে দিচ্ছেন। আমি বলছি সেই অনুযায়ী কিন্তু দেখুন আজকে প্রত্যর্পণের জন্য ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হচ্ছে। সমীরদা, কোথাও কি লাগাতার যেভাবে অরাজকতার পরিস্থিতি বাংলাদেশে প্রতিদিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, সেখান থেকে নজর ঘোরানোর কৌশল, নাকি কোথাও মনে হচ্ছে এটা পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে ভারতের উপর বাংলাদেশ? কথা হচ্ছে যে ছেলেটা চেঁচাচ্ছিল, ওই যে সার্জিস আলম ছাত্র নেতা, আমার কষ্ট হচ্ছিল ওকে একটু জল খাইয়ে দেওয়ার জন্য, গলাটা বসে গেছে। যাই হোক, এরকম চেঁচানোতে আমাদের কোনো রকম, আমার মনে হয় না এদের কোনো কমেন্ট করার দরকার আছে। প্রথম কথা হচ্ছে আমরা চিঠিটার কন্টেন্ট পেলে বোঝা যেত যেটা একটা ডিপ্লোম্যাটিক কিংবা ওনাকে ফিউজিটিভ অথবা রেড কর্নার নোটিশ দিয়েছেন কিনা। যেটা লুক আউট নোটিশ আমরা বলি, নর্মালি এইসব নোটিশ তখন দেওয়া হয় যে ফিউজিটিভদের বেশি নেয়, মানে ওদের যারা ডিক্লেয়ার্ড ক্রিমিনাল, যারা সেক্সুয়াল অফেন্সে ইয়ে রয়েছে, মনিটারি ট্রানজাকশনে তাদের রয়েছে, তারা ধরা দিচ্ছেন না কিংবা তারা সারেন্ডার করছেন না। সুতরাং এখনো পর্যন্ত যেটা পৃথ্বীশ রঞ্জন বললেন যে এখনো পর্যন্ত কিন্তু লিগালি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং
তাকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে তার ওকে যদি বলা হয়, ওকে তো বলা যাচ্ছে না, কারণ ওকে তো প্লেনে চড়িয়ে গেল চিফ অফ আর্মি। তাহলে বাংলাদেশ আর্মি ওনাকে যখন চড়ালেন, প্লেনে বসিয়ে দিলেন, তার পরে অর্থটা কি? যে তিনি এখন কোন রকম ক্রাইম করেননি, তাহলে ওকে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিল কেন? কারণ এতই যদি, কারণ উনি ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপরে তো ওনার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, এক্সেপ্টিং যে তিনি মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে এটা আর কিছু নয়, যে এখানে কিছুটা গরম করে রাখাই, শীত পড়ে গেছে তো, যে মাঝে মাঝে একটু গরম করে রাখা, যে না আমরা এখনো হাসিনাকে ইয়ে করবো, এখনই চাই। এখন ইন্টারপোলের সঙ্গে যারা যুক্ত যে দেশগুলো, তারা হয়তো বলতে, তাদের কাছে যখন যাবে তখন প্রশ্নটা উঠবে যে আপনার লোকো স্ট্যাটাসটা কি, লোকো স্ট্যান্ডার্ডটা কি মিস্টার ইউনুস? আপনি যে নোটিশটা দিচ্ছেন কোন অথরিটিতে দিচ্ছেন? ইউ আর জাস্ট এ কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনার হাতে কি ক্ষমতা আছে? আমরা অনেক সময় কি করি যে আমাদের মানে বলবো না যে আমরা সবাই খুব জ্ঞানী নই, কিন্তু যেটুকু দরকার সেটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে যে ভদ্র মহিলাকে যিনি ইয়েতে ছিলেন প্রধানমন্ত্রী, তাকে ইয়ে করে স্যালুট করে তাকে পাঠিয়ে দিলেন, তাহলে হাউ ক্যান শি বি ডিক্লেয়ার্ড এজ এ ফিউজিটিভ এবং অর এ ক্রিমিনাল অর এ মার্ডারার? তাহলে সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক লেভেলে যেটা হয়েছে, আমরা ডিপ্লোম্যাটিক লেভেলেই তার জবাব দেব, এবং দেয়ার ইজ নো হারি আমাদের। তার মানে এটা কি, ওরা একটা করে চিঠি দেবে কিংবা এরকম উল্টোপাল্টা বলবে, আর আমরা ইমিডিয়েটলি তার উপরে আলোচনা। এখানে ডিপ্লোম্যাটিক স্তরে কি জবাব দেওয়া হয় সেদিকে নজর থাকবে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে বলছিলাম যে বাংলাদেশের ছবি কিভাবে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বজুড়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা ছবি দেখাতে দেখাতে বিরতিতে যাব আমি। চিন্তা করুন, যে মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার যে লড়াই ভারতের সহযোগিতায় লড়েছিল, তাদেরকে এই রকম তার মুক্তিযুদ্ধে সামিল হওয়ার, বাংলাদেশকে স্বাধীন করার এই প্রতিদান তারা পাচ্ছেন বাংলাদেশের থেকে। গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নিয়ম নেই, একজন এলাকায় তাকে থাকতে দেওয়া হবে না, তাকে এলাকা ছাড়া হতে হবে, এই মুচলেখা তাকে দিতে হবে, তবে তিনি নিস্তার পাবেন। সেই জন্য তাকে জুতোর মালা পরে ঘোরানো হচ্ছে এলাকায়। আমরা বাড়িতে দেখতেছি অভ্রস, এটা শুধুমাত্র আমার নয়, অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশ মাত্র 18 কোটির একটা দেশ, যারা ভারতের দয়াতে তারা স্বাধীনতা পেয়েছিল, তাদের অবসরপ্রাপ্ত সেনাকর্তা কখনো পরমাণু বোমার হুঁশিয়ারি দিচ্ছেন, আচ্ছা কখনো বাংলাদেশ ভারত থেকে তাদের একাধিক ডেপুটি হাই কমিশনারদের ডেকে রীতিমতন ভিসার সংখ্যার উপর কন্ট্রোল করতে বলা হচ্ছে, নিয়ন্ত্রণ আনার কথা বলা হচ্ছে। এরপর তো ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হলো। আমি বলছি 145 কোটির দেশ ভারতবর্ষ, আমাদের বিশ্বের চতুর্থ ক্ষমতাশালী দেশ, তাদেরকে প্রতি মুহূর্তে চাপ এবং হুমকি তো লাগাতার দিয়ে চলেছে। সুব্রদা, আমি কোনো ডিপ্লোম্যাট নই, তাই আমি খুব একটা ডিপ্লোম্যাটিক কথা বলবো না। ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার নিজের স্ট্যান্ড নিশ্চয়ই সময় মতো জানাবে বা হোয়াটএভার তারা করবে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে মুড়ির ঠোঙায় লেখা প্রেমপত্র আর এই নোট ভার্বাল, এই দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই। আমি কেন বলছি, আমি দলীয় অবস্থানটা ক্লিয়ার করছি। তো এই একটা দেখুন, ফারাদ মাজার বলে একজনের বক্তব্য ওখানকার মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, একজন খুব বিশিষ্ট সাহিত্যিক, উনি এই সরকারের কিন্তু সিম্পাথাইজার, ইউনিস সরকারের, কিন্তু উনিও বলছেন এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ। এবার একটা অবৈধ সরকার মুড়ির ঠোঙায় আমাদের সরকারের কথা বলো, আমাদের ভারতবর্ষের ভারত সরকারের কথা বলো। ভারতবর্ষের ইতিহাসে রয়েছে যখন কেউ বিপদে পড়েছে তার পাশে ভারতবর্ষ দাঁড়িয়েছে, সেটা দালাই লামা হোক, তাসলিমা নাসরিন হোক, আর এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের রাষ্ট্রে আছেন তখন, আর ওইদিকে যখন গান বাজছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেবো, এটা যদি কেউ ভেবে নেয় যে শেখ হাসিনাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমি বরং বাংলাদেশের অ্যাকশনটা কোথায়, মুখের ওপর জবাবটা কোথায়, এইটা তো প্রশ্ন। আমি অন্তত 3টে উদাহরণ দিলাম যেখানে চাপ এবং হুমকি প্রতি মুহূর্তে বাংলাদেশ দিয়ে চলেছে। মনে হচ্ছে চাপার কারণ মনে হচ্ছে চাপ না,
না না আর শুধু কারো আমার চাপ মনে প্রশ্ন- হচ্ছে? আমি তা না আমি বলছি ফ্যাক্ট বললাম অগ্র, এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট বললাম, ডকুমেন্টেড। 174টা জঙ্গি ওখান থেকে জামিনে মুক্তি পেয়েছে, তোমরা রিপোর্ট করেছো। 1500টা বন্দুক চুরি গেছে, ধরতে পারেনি। তো বন্দুক ধরতে পারে না এরা, আরে বাংলাদেশ, আরে সেই বাংলাদেশই তো হুমকি দিচ্ছে, সেই বাংলাদেশই তো চিঠি দিয়েছে অর্ণব সাহা। এটা তোমার মনে হচ্ছে যে এত এক্সাজারেট করার কোনো 56 মানে নেই। ইঞ্চির ছাতি এবং হিন্দু হৃদয় সম্রাট তিনি কি করছেন? অবৈধ। 1971 সালে আমরা আরে দেখেছিলাম যে থামুন সত্যি তো। সত্যি একশো জসিমউদ্দিন রহমানের দোষর এসছে, এই আবার হয়ে গেল। দেখেছিলাম জসিমউদ্দিন রহমানের দোষর, সরাসরি সেইখানে এবিটির দোষর, এবং এবিটির শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস। মার্কিন এই তো, যুক্তরাষ্ট্রের চোখে এবিটির চোখ দরকার কি রেখে আছে? তিনি আপনারাই কিন্তু তো তার আছেন। অ্যাকশন নিয়েছিলেন আপনারাই তো এবং আছেন। সেখানে তিনি বাহিনী পাঠিয়েছিলেন, সেই বাহিনী আনসারুল্লাহ লড়াই করেছিল। বেঙ্গল টিমের সেই বাহিনী বাংলা 13 শাখা, দিনের দেখুন যুদ্ধে অবস্থা দেখুন। সেখানে অবস্থা সেই দেখুন। দেশটাকে ভেঙে সেখানে স্বাধীন বাংলাদেশ তৈরি অবস্থা করেছিল। দেখুন। আর এখানে কি যিনি বলেন নিজে আরে বাবা, আবার হৃদয় আপনারা কি সম্রাট, দেশের তিনি মধ্যে যখন বসে হিন্দুদের উপর এবিটির অত্যাচার হচ্ছে, বক্তব্য বলবেন? তিনি শুধুমাত্র লজ্জা, dividend লজ্জা। করে, তৃণমূল dividend হচ্ছে করে পাবেন। দেশের লজ্জা, বলছি তো। হিন্দুদের তাস দেশের খেলে, লজ্জা, হিন্দু দশের তাস লজ্জা। খেলে বাংলা কি করে সরকারের দিকে dividend পাবেন এরা এখানে, আনসার সেটা শুধু শুরু বাংলা করছে। বেশ বেশ, আসলে আমি বলছি প্রশ্ন প্রত্যেকে নিজের সময় বলুন। দেখুন এই আলোচনার মধ্যে এই একেবারে তরজার মধ্যে যে কথাটা উঠে এলো, জসিমউদ্দিন রহমানের প্রসঙ্গ উঠে এলো, আনসারুল্লাহ বাংলা টিমের প্রসঙ্গ উঠে এলো। উদ্বেগের বিষয়টা হচ্ছে যে এই আনসারুল্লাহ বাংলা টিমের অন্তত 8 জন সদস্য গ্রেফতার হয়েছে, এই বাংলা থেকে 2 জন, একজন গ্রেফতার হয়েছে কেরল থেকে, তার আবার বং কানেকশন সামনে এসেছে, ক্যানিং থেকে আবার আরেকজনকে গ্রেফতার করেছে এই বেঙ্গল এসটিএফ। ফলে কোথাও আমাদের এই রাজ্য, আমাদের এই বাংলা সেফ প্যাসেজ বা সেফ করিডোর হয়ে যাচ্ছে না? তো এই প্রশ্ন অনেকে তুলছেন। দেখুন যে কোনো সভ্য দেশের কাছে এই ছবি লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার। কুমিল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে 71-এর মুক্তিযোদ্ধাকে, সেই ছবি আমি আপনাদের সামনে রাখবো। বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইত্তেফাক সূত্রে এই খবর সামনে এসেছে, এমনকি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেশ টিভির ক্যামেরায় ধরা পড়েছে এই লজ্জার ছবি। কি আছে সেই ছবিতে দেখুন একবার। ঠিকই আছে আইন পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন এখন না রাখেন, এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন। না কোন দিন আমরা চলে যাবো বাইতো না 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 আমরা চলে যান খাইয়েন না না আমরা বলতে অসম্ভব। না না আমরা চলে না যান কই আমরা বাড়িতে দেখতেছি। না না আমরা দেখতেছি না অসম্ভব। এলাকা আউট এলাকা আউট আমরা শুধু আমরা খাইয়ে এলাকাতে না থাকে এতে বলতো এইটি এতে মামলা তো ঢুকেছে, এইটা বলা হয়। না 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 আপনি এই যে গত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখবেন চলে যান আওয়ামী লীগ আমলে তো আমরা ছিলাম না। না 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 ঠিকই আছে আইন এই যে কোনো দেশের ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের যে কোনো দেশের নাগরিক মাথায় তুলে রাখবেন, এইটা প্রত্যাশিত। সেই জায়গায় তাকে এইভাবে অপমান করা হচ্ছে, এমনকি এলাকায় কখনো ঢুকবেন না, কার্যত এরকম একটা মুচলেখা দেওয়ার মতন বিষয় চলছে। আর কল্পনা করুন যে পুলিশ বলছে আমরা কারা এটা করেছে তাদের খোঁজ করার চেষ্টা করছে, বলছি পুরোটা ছবিতে দেখা যাচ্ছে। তারপরেও বাংলাদেশের পুলিশ বলছে আমরা খোঁজ করার চেষ্টা করছি, মাপ চাওয়ার কথা বলছে। আমি বলছি সুমনদা, যারা এটা করলো তাদের মাপ চাওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কোথাও কি এই 80 বছরের বেশি বয়স এই ভদ্রলোকের, এই মুক্তিযোদ্ধার শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলেই কি তাকে এইরকম পরিণতির শিকার হতে হচ্ছে? আমার খুব অবাক লাগে শুভ্রজিৎ, যে দেশে আমার শুনতে খুব খারাপ লাগলেও এই ইউনূস সরকার, বাংলাদেশে যারা এখন সরকার চালাচ্ছে, অত্যন্ত বেইমান টাইপের, শব্দটা হয়তো খারাপ আজকের টিভির প্যানেলের জন্য, অত্যন্ত বেইমান মানসিকতার একটা প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে। দেখো এগুলো তো হবেই, যে দেশে মুক্তিযুদ্ধের দাম নেই, মুক্তি মানে ফাদার অফ দ্য নেশন, ওদের যারা জাতির পিতা মুজিবুর রহমানের দাম নেই, তার মূর্তিতে যারা প্রস্রাব করে
তারা একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। দেখো, কদিন আগে লেখিকা তাসলিমা নাসরিন এক্স হ্যান্ডেলে একটা লেখা লিখেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে 17,000 ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল এই মুক্তিযুদ্ধতে। মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ভারত সরকার, সেই ভারতের সঙ্গে বেইমানি করছে এই ইউনূস সরকার। মুক্তিযোদ্ধাদের, তার উপরে 1 কোটি শরণার্থীকে ভারতের মাটিতে জায়গা দেওয়া, তাদের লালন পালন করা, খাদ্য সামগ্রী তুলে দেওয়া তাদের হাতের, সেই ভারত যদি আজকে এই বাংলাদেশের ইউনূস প্রশাসনের শত্রু হতে পারে, তাহলে এই বৃদ্ধ আশ্রয়হীন নিরপরাধ মুক্তিযোদ্ধারা আজকে জুতোর মালা পরে বাংলাদেশে ঘুরবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিষয়টা কি জানো তো, যে দেশে এখন খাদ্যদ্রব্যের দাম অগ্নিমূল্য, সেইখান থেকে নজর ঘোরানোর জন্যে ইউনূস সরকার এবং জামাত, যারা ইউনূস সরকারের পিছনে আছে, তাদের এইসব কাজগুলো খুব করতেই হবে, তাদের নোট পাঠাতেই হবে। কিন্তু সমস্যা অন্য একটা জায়গায়, এক লাইনে আমি শেষ করছি, সমস্যা একটা জায়গায়। আমাদের ঠিক করতে হবে এই সরকারটা বৈধ না অবৈধ। আমরা যদি একধারে বলতে থাকি এটা একটা অবৈধ সরকার, নির্বাচিত সরকার নয়, আবার পর মুহূর্তে আমার বিদেশ সচিব ঢাকায় যাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করতে, এই কনফিউশন থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। কথা বলি, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার কথাটা তখন শোনেননি মন দিয়ে। আমি ফারাদ মাজারকে কোট করেছি। ফারাদ মাজার ওই দেশের নাগরিক, একজন বিশিষ্ট সাহিত্যিক, এবং উনি এই ইউনূস সরকারের একজন সিম্প্যাথাইজার। উনি বলছেন ওই দেশের সংবিধান অনুযায়ী ওই সরকার অবৈধ। এবং আমি সাপ্লিমেন্ট করি অভ্র, এই ফারাদ মাজার একেবারে ইউনূসের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে অবিলম্বে একদম চিন্ময় প্রভুর সপক্ষেও কথা বলেছিলেন, মুক্তি দেওয়া উচিত, বলেছিলেন এই যে হিন্দুদের উপর নির্যাতন, এটা ঠিক হচ্ছে না, এটা বলেছেন, আমি করছি। বাট অ্যাট দ্য সেম টাইম এটা তো অস্বীকার করার জায়গা নেই যে জামাতিরা, জঙ্গিরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে। আমি একটা কথা বলবো, ফারাদ মাজারে বলেছেন ভারত এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে, যারা লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে। কিন্তু আন্তর্জাতিক সেটা তো টিভি আলোচনায় বক্তব্য রাখতে হবে না, সেটা বলছি রিফ্লেক্টেড হচ্ছে কি, সেটা কি রিফ্লেক্টেড হচ্ছে কি, ব্যাপারই না, সরকারের ব্যাপার। ইউনূস সরকারের দেশে আইন কানুন সর্বনেশে, নিজেদের সংবিধান মানেন না। আজকে নেগ্রের গুহা থেকে যে দেশকে আজকে স্বাধীনতা দেওয়া হলো 1971 সালে, যে স্বাধীনতা সংগ্রামী, সে মুক্তিযোদ্ধা সহ, আর তাদেরকে এরকম যুদ্ধর মালা পড়াচ্ছেন, লজ্জার শেষ নেই, মাথা হেট হয়ে আসছে। আজকে 1972 সালে ভারত বা বাংলাদেশের সংবিধান রচিত হয়। বাংলাদেশের সংবিধানের 27 এবং 28 নম্বর অনুচ্ছেদে প্রত্যেককে আইনি সহায়তা দেওয়ার কথা, সেগুলো দিচ্ছেন না। আজকে প্রধান বিচারপতি বাংলাদেশের, তিনি বলছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু তিনি আইন মানেন না। আজকে যে হিন্দু চিন্ময় কৃষ্ণ দিনের পর দিন বিনা বিচারে আজকে আটক হয়ে আছেন, কই তিনি তো লোয়ার কোর্টের একটা নিজের প্রভাব খাটাচ্ছেন না, আজকে ওপর থেকে নিতে পারছেন না সুমোটো। আজকে প্রধান বিচারপতি বাংলাদেশের, আজকে প্রত্যেকে, আমাদের তো কষ্ট হয়, ঋত্বিক ঘটক তার বাড়ি ভেঙে দিচ্ছেন। আমাদের বাংলা, দুই বাংলা এপার ওপার, দুই বাংলা এক, সেই জায়গাতে আপনারা কি করছেন, নিজেরা অনুপ্রবেশ ঘটাচ্ছেন। বাংলা, ত্রিপুরা, আজকে অসম, প্রত্যেকটা এলাকা দিয়ে আজকে অনুপ্রবেশ ঘটাচ্ছেন। আর বাংলা এবং ভারতবর্ষ, এই রাজ্য এবং ভারতবর্ষ, প্রত্যেকের স্টেপ নেওয়া উচিত। আর না বসে থাকার আর সময় নেই, কারণ রাষ্ট্রপুঞ্জকে বলা উচিত, ভারতবর্ষকে বলা উচিত। আজকে বন্দি বিনিময় চুক্তি আমাদের বাংলাদেশের সঙ্গে আছে, শেখ হাসিনা কিন্তু বন্দি নয় যে আমরা বন্দি বিনিময় চুক্তিতে ওনাকে ফেরত দেবো। আজকে সেই কারণে আলোচনার গোড়াতে আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে এই রকম কোনো একটা আবেদন বা চিঠি কোনো একটা অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কি ভারতকে পাঠাতে পারে কিনা এবং ভারত সেটা মানতে বাধ্য কিনা। একটা কিন্তু ঘটনা, ভারতবর্ষের অনেক সাংবিধানিক এক্সপার্টও কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে হুমকির কথা বারে বারে সামনে আসছিল, লাগাতার হুমকি এবং হুঁশিয়ারি কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বাংলাদেশের মাটি থেকে ঘন ঘন উড়ে এসেছে। দেখুন, গরু চোর ব্যতীত আমি বলবো এগুলি গরু চোর, এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে,
এরা এত সুবিধা নিয়েছে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইন্ডিয়ান আর্মি আমরাও দাবি করবো আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। আমি কর্নেল দাসের কাছে এইখানে যাব। কর্নেল দাস, আমরা প্রথম এই প্রশ্নটা বারে বারে তুলছি যে ভারতের তরফ থেকে সেই লক্ষণীয়, কঠোর এবং কার্যকরী পদক্ষেপটা কোথায়? আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসতে চাই যে সেটা হচ্ছে এই যে লাগাতার হুমকি এবং হুঁশিয়ারি, কোথাও কি এটা একটা ইনস্টিগেশন দেখছেন, একটা উস্কানি বা প্ররোচনা দেখছেন ভারতের উদ্দেশ্যে, যাতে ভারত এমন কোনো হঠকারী পদক্ষেপ নেয়, আমি বলছি একেবারে বিশ্বের কাছে কোথাও যেন সেটা ভারতের বিরুদ্ধে যায়, এইটা চাইছে বাংলাদেশ এবং সেই কারণে হুমকি হুঁশিয়ারি লাগাতার চলছে ভারতকে উদ্দেশ্য করে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা জিনিস অ্যাড করছি। হ্যাঁ, যে 80 বছরের উপর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরালো, তিনি কিন্তু একজন বীর প্রতীক, মুক্তিযুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন, ফ্রন্ট লাইন সোলজার, মানে মুক্তিযোদ্ধা। তো এখন এটা পাকিস্তানের নির্দেশে ওরা এসব লোকদের খুঁজে বের করবে, নিজেদের প্রতিশোধ দেওয়া উচিত। এখন যে ভারতের এটা কি করা উচিত, দেখুন ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওখানে যে 37 লক্ষ আমাদের হিন্দু ভাই বোনেরা রয়েছে, তারা যাতে কোন রকম লার্জ স্কেল মার্ডারে বা কিলিংয়ে শিকার না হয়। তো ভারতবর্ষ সেই জন্য খুব সাবধানে পা এগোচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে না পারছি বাংলাদেশ কিচ্ছু না। কিন্তু চিন্তার বিষয় অন্য জায়গায়, যেইভাবে পাকিস্তানি জাহাজ ঢুকছে এবং ইউনিস সরকার, ইউনিস প্রশাসন, সরকার বলা উচিত না, ওদের বলেছে ওদের এই কন্টেইনারটাও সার্চ করবে, ভাউচার থেকে ক্লিয়ার করে দেবে, একদম কোনো ইন্সপেকশন হবে না, কোনো ইন্সপেকশন হবে না। এখন ম্যান পোর্টেবল ওয়েপন সিস্টেম, AK-47 এক্সপ্লোসিভ পাকিস্তান, এগুলি তো আফগানিস্তানে আমেরিকা 6.5 লক্ষ ছেড়ে দিয়ে গেছে, তাই সেইগুলি আফগানিস্তান ব্যবসা করছে। পাকিস্তানের পেশোয়ারে বিশাল অস্ত্রের বাজার, সেখানেও কাজ পাচ্ছে। তো এইসব অস্ত্র যদি চলে আসে এবং এইসব যারা সংখ্যা অতি সংখ্যালঘু মিলিটেন্ট গ্রুপ, তারা সারা পৃথিবীতেই সমস্যা হচ্ছে, যে অতি সংখ্যালঘু মিলিটেন্ট গ্রুপ সন্ত্রাস সৃষ্টি করে মেজরিটি শান্তিপ্রিয় ভালো মানুষদের ইরিলেভেন্ট করে তুলছে। এটা একটা সেই দিনও আমেরিকার যে তুলসী গাদায় একটা স্পিচে এটা বলেছে, এটা সারা পৃথিবী ব্যাপী একটা চ্যালেঞ্জ। এখন ভারতবর্ষকে সেইটা নিয়ে করতে হবে। আচ্ছা, একটা জায়গা খুব উল্লেখজনকভাবে তুলে ধরছিলেন কর্নেল দাস, সেটা হচ্ছে পাকিস্তান থেকে কোনো অস্ত্র যে বাংলাদেশে আসছে না, যেহেতু কোনো ইন্সপেকশন এই জাহাজগুলোতে হবে না, কোনো কন্টেনারে হবে না, এই নিশ্চয়তাটা কে দেবে? পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কতটা উষ্ণতা লাভ করেছে, আমি দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো। একজন পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদী নেতা, তিনি সরাসরি এটা বলছেন যে পাকিস্তানের পরমাণু বোমা সে তো বাংলাদেশেরই পরমাণু বোমা। আবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা অলি আহমেদ, তিনি বলছেন আমাদের অনেক বন্ধু রাষ্ট্র রয়েছে যারা আমাদের পরমাণু বোমা দিতে পারে। আমি দুটো বক্তব্য পাশাপাশি আপনাদের সামনে রাখবো, দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। The Hindus who have constantly tried to
reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. এই ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমি অর্ণব সাহার কাছে এখানে আসবো। অর্ণব, আপনি মানবেন যেখানে যে বাংলাদেশে প্রায় প্রতিদিনই শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচার নয়, একেবারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবতাবাদের টুটি চেপে ধরা হচ্ছে প্রতিদিন, সব থেকে বেশি প্রতিবাদটা যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই বাংলায়, এই আমাদের রাজ্যে। কোথায় সেই প্রতিবাদের ঝাঁজ? এই কথাটা তো বারবার করে বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার হিন্দুত্ববাদী যারা, তারা ওইখানকার হিন্দুদের কষ্ট দুঃখ, তাদের উপর যে অত্যাচার সেটা নিয়ে যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত হচ্ছে কি করে ওইটার ভোটের গিভিং এখানে হিন্দু ভোট কনসোলিডেট করা যায় সেটা করা। সুতরাং এইখানে পশ্চিমবাংলা যেহেতু একটা বর্ডার স্টেট, সেখানে অনেকটাই ভোলাটাইল হয়ে রয়েছে, সেই জায়গায় এমন কোনো রকম কিছু করা যায় না যাতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে ক্ষুণ্ণ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিবাদ হবে না, না অবশ্যই প্রতিবাদ হবে। আমি শুরুতে বক্তব্য রেখেছিলাম যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবতাবাদের টুটি চেপে ধরা হচ্ছে, তার প্রতিবাদে অসুবিধা কোথায়? কি করবে না শুধু আপনি আমাকে বলুন। না, আমি বলছি প্রতিবাদটা রেজিস্টার করা, আমি তার মিছিল বের করে কোনো লাভ নেই। সরকার যেটা পারে সেটা হচ্ছে আমাদের এই রাজ্য এই বাংলা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, প্রতিবাদটা সব থেকে বেশি এই রাজ্য থেকে এসেছিল। সেই সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা আচ্ছা ঠিক আছে, জঙ্গিদের এখন নতুন একটা ট্যাগলাইন হচ্ছে যে আবার আসিব ফিরে কালীঘাটের তীরে এই বাংলায়, কারণ তারা জানে কোথাও জায়গা না পেলে মাথার ওপর ছাতা একটা সরকার ধরবে, সেটা হচ্ছে আমাদের বাংলার তৃণমূল সরকার। এটা তারা বুঝে গেছে, কারণ নয়তো জসিমউদ্দিন রহমানের মতো মার্কা মারা একজন সন্ত্রাসবাদী বাংলাদেশে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিডিও বার্তা দিতেন না যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করো। আমি বলছি, আমি দেখিয়ে দিচ্ছি আনন্দবাজারের করা রিপোর্ট, আনন্দবাজারের করা রিপোর্ট, এই সরকারের নীতি হচ্ছে তোমার সাথে আমি বলছি উদ্বেগের, তার কারণ এ রাজ্যের ক্যানিং থেকে গ্রেফতার হচ্ছে সন্দেহভাজন জঙ্গি অন্য রাজ্য থেকে টিপ অফ পেয়ে। কিন্তু আমি বলছি এই যে ছবিটা আমার স্টুডিওতে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমি সমীর মিত্রের কাছে এইখানে আসতে চাইবো। আমি বলছি এইটা কতটা আপনাকে ভাবাচ্ছে, যেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য থাকা দরকার, রাজনৈতিক দূরত্বকে ভুলে সবাই একসঙ্গে তার প্রতিবাদ করা উচিত, সেখানে যখন এ রাজ্যে আপনি এই ভিন্ন মতটা দেখেন, এইটা কতটা আপনাকে উদ্বিগ্ন করে? যথেষ্ট করে। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের যে ট্র্যাডিশন, সেখানে যখনই ভারতবর্ষের উপরে কোনো রকম ঘন ছায়া কালো ছায়া নেমে এসছে, তখন কিন্তু কে বিজেপি কে কংগ্রেস কে অন্য কোনো দল যখন সেকেন্ডারি, মাতৃভূমি সবচেয়ে প্রথমে, তারপরে যারাই আসুক। আমি একটা ছোট্ট করে অনুরোধ আপনাদের সামনে রাখবো, এটা এই যে মিডিয়াম, এটা সবাই দেখে, বাংলাদেশ নিশ্চয়ই দেখে, বহু উচ্চারিত, এমন একটা পিকচার দেবেন না যেটা ওরা এক্সপার্ট করতে পারে, ওরা নিজেদের মধ্যেই একত্র হতে পারে না, তো এখানে এসে কি হবে? সুতরাং আপনাদের কাছে আমার একটা দ্বিতীয়ত একটা কথা, যদিও সেটা একসঙ্গে এটা আমাদের একটুখানি ভাবা উচিত স্ট্র্যাটেজিক্যালি, সেটা হচ্ছে রিসেন্টলি 200 ক্যাডেট তারা পাস আউট হয়েছে। নাম্বার 2, একটা প্ল্যান কিন্তু কোনো স্টেপ বাই স্টেপ যদি আমার মানে ইয়েটা মিথ্যা না হয়, চিফ অফ জয়েন্ট চিফ অফ আর্মি পাকিস্তান, he has desired to see the training facility in Bangladesh. একেবারে এইখানে নিঃসন্দেহে দেখার বিষয় যে জঙ্গি সন্দেহে যে গ্রেফতারি হয়েছে এবং তার তদন্তে আর কোন কোন চোখ কপালে তুলে দেওয়ার মতন তথ্য সামনে আসে এবং ঠিক কি কি পরিকল্পনা তারা করেছিল, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।